ওয়েলকাম স্টুডেন্টস। চলো আজকে আমাদের টেটের জন্য আমরা শিখব অনুপাত ও সমানুপাত। দেখো 1 নম্বর অঙ্ক চলে এসেছে। কি বলেছে 1 নম্বর অঙ্ক? যে একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে, আর বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো, আজকে আমাদের 1 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেখানে একটা বাক্সের মধ্যে 3 ধরনের মুদ্রা আছে। কিছু আছে 1 টাকা, কিছু আছে 50 পয়সা, আর কিছু আছে 25 পয়সা। এবার এরা প্রত্যেকেই কিন্তু সমান সংখ্যায় আছে। ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে 1 টাকা আছে একটি, 50 পয়সাও আছে একটি, 25 পয়সাও আছে একটি। তাহলে একটা 1 টাকা মানে কত পয়সা? 100 পয়সা। একটা 50 পয়সা মানে কত পয়সা? 50 পয়সা। আর একটা 25 পয়সা মানে 25 পয়সা। এই মিলিয়ে সব মিলিয়ে মোট কত পয়সা হলো? দেখো, 150 আর 25 মানে 175 পয়সা। কিন্তু ওরা বলেছে না, বাক্সে মোট আছে কত টাকা? 35 টাকা। 35 টাকাকে পয়সা করে দিলে 100 দিয়ে গুণ, মানে পেছনে দুটো শূন্য বসিয়ে দেব, তাহলে হয়ে গেল 3500 পয়সা। কিন্তু আমাদের হিসেবে আছে বাক্সে 175 পয়সা, কিন্তু ওরা বলছে না, আছে কত? 3500 পয়সা। কত গুণ বেশি এটা? তোমরা দেখো, 20 গুণ বেশি হবে। কারণ 175 কে 2 দিয়ে গুণ করলে হয় 350, তার সাথে একটা 0। তাহলে 175 এর 20 গুণ 3500 পয়সা। এবার এখানে আমরা কত গুণ করেছি? 20 গুণ করেছি, 20। আর আমরা প্রত্যেকটা পয়সা ধরেছিলাম কত করে? একটি করে। আমরা প্রত্যেকটি কয়েন ধরেছিলাম একটি করে আছে, তাহলে তারও 20 গুণ করে দেব। তাহলে 20 into 1 মানে 20টি, অর্থাৎ প্রত্যেক প্রকার আমাদের মুদ্রার সংখ্যা 20টি করে। ঠিক আছে? একদম পরিষ্কার। চলো এবার আমরা যাই নেক্সট নাম্বার 2 তে। এবার 2 নম্বর অঙ্ক চলে এসেছে তোমাদের স্ক্রিনে। কি বলেছে? একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:4। ওই বাক্সে মোট 393 টাকা থাকলে প্রত্যেক মোট কতগুলি মুদ্রা আছে? তাহলে আমাদের একটা বাক্সের মধ্যে 3 ধরনের কয়েন আছে, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা। কি অনুপাতে? 1:2:4। আর বাক্সে মোট কত টাকা আছে? বাক্সে মোট 393 টাকা আছে। তাহলে ওই কি বলেছে, ওরা প্রশ্নে চাইছে কি, যে মোট কতগুলি মুদ্রা আছে, ওই বাক্সের মধ্যে মোট কতগুলি মুদ্রা আছে। আমরা ধরে নিচ্ছি যে 1 টাকা আছে একটি, 1 টাকা আছে একটি। একটা 1 টাকার মূল্য কত? 1 টাকা। 50 পয়সা আছে দুটো, দুটো 50 পয়সা মিলে হয় 1 টাকা। আর 25 পয়সা আছে চারটি, চারটি 25 পয়সা মিলে হয় 1 টাকা। তাহলে মোট কত টাকা হলো আমাদের হিসেবে? আমাদের হিসেবে হলো মোট 3 টাকা। কিন্তু ওরা বলছে না, 3 টাকা না, তোমার কাছে আছে মোট 393 টাকা। কত গুণ হচ্ছে? তাহলে এটা আমরা গুণ করি। 3 1 কে 3, 3 3 কে 9, 3 1 কে 3, অর্থাৎ 131 গুণ। এই 3 এর 131 গুণ করলে 393 টাকা পেলাম। এবার আমাদের কাছে মোট কতগুলো কয়েন আছে আমাদের হিসেবে? তোমরা দেখো এখানে মোট কতগুলো কয়েন পাচ্ছ? 4 2 6 1 7। তাহলে আমরা যদি এই 3 এর 131 গুণ করে এটা পেয়ে থাকি, তাহলে এখানে যে কয়েনগুলো হচ্ছে মোট 7টি কয়েন, মোট 7টি কয়েন, তারও 131 গুণ করব। 7 1 কে 7, 3 7 21 এর 1 2 আর 9। তাহলে মোট বাক্সে 719টি কয়েন আছে। একদম পরিষ্কার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট নাম্বার 3। এবার দেখো 3 নম্বর অঙ্ক চলে এসেছে তোমাদের স্ক্রিনে। কি বলেছে? একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে।
যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত? তা দেখো, এটা একটা বক্স। এই বক্সের মধ্যে তিন ধরনের মুদ্রা আছে। 1 টাকা আছে, 50 পয়সা আর 25 পয়সা। কি অনুপাতে আছে? অনুপাতটা হচ্ছে আমাদের 2:3:7। এত অনুপাতে মুদ্রাগুলো আছে। আর মোট মুদ্রা আছে কতগুলো? 384টি। মোট মুদ্রা আছে 384টি। তাহলে ওই বাক্সে মোট কত টাকা আছে? ঠিক আছে? কি করব আমরা? আমরা ধরে নেব যে আমাদের কাছে 1 টাকা আছে দুটো, 50 পয়সা তিনটে আর 25 পয়সা আছে সাতটা। তাহলে আমাদের কাছে মোট কতগুলো কয়েন হচ্ছে? 7, 3, 10 আর 2 যোগ করলে হচ্ছে 12টি কয়েন। কিন্তু ওরা বলেছে না, 12টি মুদ্রা নেই, তোমার কাছে আছে 384টি মুদ্রা। আমাদের হিসাবে তো 12টা মুদ্রা, কিন্তু ওরা বলছে না, 12টা না, 384টি মুদ্রা আছে। কত গুণ বেশি? 3 12 36, 24, 12 2 24। তার মানে 12র 32 গুণ মুদ্রা আছে। ঠিক আছে? এবার আমরা কি করব? আমাদের কাছে তাহলে 1 টাকা আছে আমাদের হিসাবে দুটো, কিন্তু তাকেও এই 2 কেও 32 দিয়ে গুণ করে দেব। তাহলে কত পাবো? 2 * 32 মানে 64 টি আছে 1 টাকা। 50 পয়সা আছে আমাদের হিসাবে তিনটে, এই তিনটেও 32 দিয়ে গুণ করে দেব, পাবো কত? 96। 25 পয়সা আছে আমাদের হিসাবে সাতটা, কিন্তু এটাকেও 32 দিয়ে গুণ করব। 7 2 14, হাতে 1, 3 7 21 আর 1 22। এবার 64টি 1 টাকার কয়েন আছে মানে তোমার পকেটে 64 টাকাই আছে। 50 পয়সা আছে 96 টি, 96 টি, তাহলে টাকায় করলে এর অর্ধেক হয়ে যাবে। আর 25 পয়সা যেটা রয়েছে তাকে 4 ভাগের 1 ভাগ করতে হবে, কারণ চারটে 25 পয়সা মিলে 1 টাকা হয়। তাহলে আমরা এটাকেও 4 ভাগের 1 ভাগ করে দেব। 4 5 20, 4 6 24, অর্থাৎ 56 টাকা আছে। তাহলে এই হচ্ছে আমার পকেটে থাকা টাকার পরিমাণ। সবগুলো যোগ করে দেব। তাহলে 6 আর 4 10 আর 8 18 8, হাতে 1, 5 4 9 1 10 আর 6 16, অর্থাৎ 168 টাকা পকেটে থাকবে। এটা হলো আমাদের একদম রাইট আনসার। পরিষ্কার? তাহলে এটা আমাদের মুদ্রা সংক্রান্ত তিনটে অঙ্ক হয়ে গেল। এরপর আমরা যাই নাম্বার 4 এ। এবার দেখো, তোমাদের 4 নম্বর অঙ্ক চলে এসেছে স্ক্রিনে। কি বলেছে? একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত? তাহলে আমাদের একটা ব্যাগ রয়েছে, এই ব্যাগে মোট কিছু নোট আছে। কিছু আছে 10 টাকার নোট আর কিছু আছে 5 টাকার নোট। মোট কতগুলো নোট আছে? 80টি। আর ব্যাগে মোট কত টাকা আছে? 600 টাকা আছে। ঠিক আছে? তাহলে 5 টাকা আর 10 টাকার নোট মিলিয়ে মোট 80টি নোট আছে আর মোট 600 টাকা আছে। তো আমরা একটা কাজ করি না, আমরা মনে মনে ভেবে নিই যে 10 টাকার নোট আছে 80টি, কোনো 5 টাকার নোট নেই, সবগুলোই আছে 10 10 টাকার নোট, অর্থাৎ 80টি নোটই হচ্ছে 10 টাকা। তাহলে মোট কত টাকা আছে? 10 * 80, অর্থাৎ কত হবে? 800 টাকা। কিন্তু আবার ধরে নিচ্ছি যে এই 80টা নোট সবগুলোই হচ্ছে 5 টাকার নোট। তাহলে মোট কত টাকা হতে পারে? 5 * 80, 5 8 40, মানে 400 টাকা। যদি আমি সবগুলো নোটকে মানে 10 টাকার নোট হিসেবে ধরে নিই, 80টা নোট সবগুলোই 10 এর নোট, তাহলে আমার কাছে থাকতো 800 টাকা। আর আমরা ধরে নিই যদি 80টা নোট সবগুলোই 5 টাকায় থাকতো, তাহলে থাকতো 400 টাকা। কিন্তু তো আমাদের কাছে বাস্তবে আছে 600 টাকা। ঠিক আছে? কিন্তু আমাদের কাছে বাস্তবে তো 600 টাকা রয়েছে। তাহলে এই দুটোর ডিফারেন্স কত? 800 আর 600 র ডিফারেন্স হচ্ছে 200। আবার 600 আর 400 র ডিফারেন্স ও 200। তাহলে আমরা কিন্তু সত্যিকারের 10 টাকা আর 5 টাকার নোটের অনুপাত পেয়ে যাচ্ছি এলিগেশন মেথডে। 200 আর 200 কেটে গেলে 1:1 আসবে। 1:1 মানে বুঝতে পারছো? সমান সমান। তাহলে এই যে 80 টাকা রয়েছে, 80 টাকার মধ্যে
5 টাকা আর 10 টাকার নোট সমান সমান থাকবে। তাহলে 10 টাকার নোট কতগুলো থাকবে? 10 টাকার নোট থাকবে 40টি। 80 কে যদি দুটো সমান ভাগে ভাগ করে দাও তাহলে প্রত্যেকটা ভাগ 40 40 করে আসবে, অর্থাৎ 10 টাকার নোটের সংখ্যা 80টি। পরিষ্কার? অ্যালিগেশন মেথডে কিন্তু আমরা অঙ্কটা করলাম। ঠিক আছে, চলো এরপরে যাই নেক্সট নাম্বার 5। এবার নাম্বার 5 চলে এসেছে তোমাদের সামনে। কি বলা হয়েছে? দুটি পাত্রের মিশ্রণে দুধ ও জলের অনুপাত প্রথম পাত্রে কত রয়েছে? 5:2। এখানে একটা পাত্র যাতে দুধ আর জল আছে 5:2 অনুপাতে, আর পরে আরেকটা পাত্র রয়েছে এখানে আছে 6:1 অনুপাত, দুধ আর জল। এবার এই দুটো পাত্র থেকে আমরা মেশাবো, নতুন একটা পাত্রে নিয়ে আসবো, সেই পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে? এই পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে? এরকম অঙ্ক থাকলে তোমাদের আগে দেখতে হবে যে প্রথম পাত্রে মোট পরিমাণ আর দ্বিতীয় পাত্রের মোট পরিমাণ কি একই হচ্ছে? দেখো মোট পরিমাণ 5 আর 2 যোগ করলে 7 হয়, এখানে 6 আর 1 যোগ করলে 7 হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের মিলে গেছে, এক্ষেত্রে মিলে গেছে। যদি না মেলে তাহলে মেলাতে হয়, সেক্ষেত্রে আমরা অনুপাতটাকে বাড়িয়ে দিয়ে গুণ করে মেলাবো, সেটাও শেখাবো পরে। কিন্তু এই অঙ্কটাতে আমাদের মোট পরিমাণ প্রথমেরটায় 7, 5 2 7, 6 আর 1 7, তাহলে কোনো ঝামেলাই নেই। তাহলে কি করবে তোমরা? নতুন পাত্রে মোট দুধ কত হবে? প্রথম পাত্রে আর দ্বিতীয় পাত্রে দুধটা যোগ করে দাও, 5 আর 6 যোগ করলে কত হয়? 11 ইস্টু মোট জল, এই জল আর এই জল 2 আর 1, 2 আর 1 যোগ করো 3। তাহলে নতুন পাত্রে আমাদের দুধ আর জলের অনুপাত বের হচ্ছে 11:3। এটা অপশন আমাদের রয়েছে এ তে। ভীষণ সহজ অঙ্ক ছিল অনুপাত সমানুপাতের এই 5টা অঙ্ক। এরপর আমরা অনুপাত সমানুপাতের নেক্সট ক্লাসে আরো বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক শিখব। ঠিক আছে?